মা, তুমি অপমানিত হবে জেনেও শ্যামার গায়ে হলুদে এসেছিলে এবং সেটা হয়েও গেছে। আর এত অপমান সহ্য করেও তুমি ওকে আশীর্বাদ করেছো। এক্ষুনি এখান থেকে চলো। আমি জানতাম আমরা এখানে এলেই শ্যামা আমাদেরকে এইভাবে অপমান করবে। আর তুমি তুমি এই মেয়েটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো। একদম কান্নাকাটি করবে না মা, এক্ষুনি এখান থেকে চলো। চলো আমার সাথে। যাচ্ছি যাচ্ছি। শ্যামার জন্য একটা উপহার এনেছিলাম। ঠাকুরমা, তোমার এই উপহারের আমার কোনো দরকার নেই। তোমাদেরকে আমি নিমন্ত্রণ করিনি কারণ আমি জানি যে তোমাদেরকে না বললেও আমার কৃষ্ণ আমার কোনো অপরাধ নেবে না। আমি হাত জোড় করে বলছি গুরুমা, তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। শ্যামা, ঠিক বলেছিস শ্যামা, ঠিক বলেছিস। তোর কাছ থেকে এটাই আমার প্রাপ্য ছিল রে শ্যামা। আমার জীবনের সেরা পাওনাটা তুই আজ আমায় দিয়ে দিলি। চ রাধা। না না গুরুমা, গুরুমা যাবেন না, দাঁড়ান 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 দাঁড়ান। না 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 শ্যামা, গুরুমা আপনি যদি এইরকম একটা শুভ অনুষ্ঠান থেকে চোখের জল ফেলে বিদায় নেন তাহলে তো আমার মেয়ের অমঙ্গল হবে। শ্যামা, হ্যাঁ রে মা, কেন তুই গুরুমাকে এইভাবে তাড়িয়ে দিতে চাইছিস? কেন চলে যেতে বলছিস? কেন কেন? বাবা, তুমি বুঝতে পারছো না, গুরুমা আর রাধা দিদি এখানে থাকলে আমার আরো অমঙ্গল হবে। রাধা দিদি, তুমি গুরুমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাও। আর এক মুহূর্তের জন্য তোমাদেরকে আমি এখানে দেখতে চাই না। চুপ করছি। চুপ। শ্যামা, এটা তুই কি করলি? কি করলি এটা? এই শুভ দিনে বাড়ি থেকে একটা অতিথিকে তাড়িয়ে দিলি। যদি রুক্মিণী দিদি মনে মনে তোকে অভিশাপ দেন, তাতে যদি তোর পাপ হয় তখন কি হবে? মা, ওরা এখানে থাকলেও যে শুভকামনা করতে এমনটা তো নয়। দেখো, এমনিতেই আমি সারাদিন সারাক্ষণ ছোট কর্তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। এর মধ্যে গুরুমাকে চোখের সামনে দেখে আমি আর আমার দুশ্চিন্তা বাড়াতে পারবো না মা। ছোট কর্তার উপর আমি কোনো অভিশাপের ছায়া পড়তে দিতে পারবো না। তোমাকে নিয়ে খুব ভয় হয়।
থেকেও কিভাবে আনন্দে থাকবো? মুখ থেকে পান পাতা সরিয়ে আগে আমি আমার ছোট কর্তার হাসি মুখটা দেখব। কাল যে আমি তোমার জন্য আবার নতুন করে সাজবো। আমি জানতাম ও বাড়িতে গেলে শ্যামা আমাদেরকে অপমান করবে। দেখলে তো, তুমি নিজের চোখে দেখতে পেলে আমি বারবার করে বারণ করলাম যে ও বাড়িতে যাওয়ার দরকার নেই। না যাবই। এত বড় স্পর্ধা মেয়েটা যে মিনিমাম সম্মানটুকু দিতে ভুলে গেছে। আরে এতকাল কোথায় ছিল তোর এত ফুটানি? এই রুক্মিণী দাসী ওকে খাওয়াতো, পড়াতো, টাকা দিত, আর আজ হঠাৎ করে সব ভুলে গেল। মিনিমাম কৃতজ্ঞতা বোধ নেই মেয়েটার। চুপ কর তুই, চুপ কর মা, চুপ। কাটা গায়ের নুনে চিটা দিস না রাধা। আমি জানি, সব জানি, কিন্তু বিশ্বাস কর আমি বুঝতে পারিনি একবারই লোকের সামনে শ্যামা আমাকে এভাবে অপমান করার সাহস পাবে। আমি ভাবতে পারিনি যাবে না। এখন তো আর কোনো টাকা ধার নেই, সব টাকা শোধ করে দিয়েছে। শুধুমাত্র আজকে তোমার জেদের জন্য গ্রাম ভর্তি লোকের সামনে আমাদেরকে অপমানিত হতে হলো। ছি 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 ছি, আমাদের গ্রামে একটা সম্মান আছে, সকলের সামনে সেই সম্মান ধুলিস্যাৎ হয়ে গেল। ছি ওই শ্যামার জন্য। শ্যামা রাধা, জ্বালিয়ে রাখ এই প্রতিশোধের আগুনটা। আর আমার মাথায় হাত দিয়ে কথা দে, বল ওই চৌধুরী বাড়িতে বউ হয়ে ঢুকে এক হাতে ওই আদিত্যকে গ্রিপে রাখবি, অন্য হাতে গোটা সংসারের নিয়ন্ত্রণ তুই নিয়ে নিবি, আর এই দুয়ের মাঝে ওই শ্যামাকে পিষে মারবি তুই। বল, আমায় কথা দে রাধা। পারবো মা, কথা দিচ্ছি আমি তোমায়। কি গো, কোথায় গেলে তোমরা সবাই? কত লেট হয়ে গেল। বর্দি ভাই, মা তাড়াতাড়ি এসো, ওখানে পৌঁছে আবার নিখিলকে নিয়ে কত রকম নিয়ম কানুন শেষ করতে হবে হোটেলে। অশোকটাই বা কোথায় গেল, আমাকে তাড়া দিয়ে। অশোক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তো দিশা, আমি চলে এসেছি। কত লেট। ছোট ভাইয়ের বিয়ে, একটুখানি সাজুগুজু করবো না? আর তাছাড়া আইতুদার সঙ্গে ফোনে কথা হলো, নিখিল অলরেডি বেরিয়ে গেছে। অশোককে আজ টাক লাগিয়ে দেবো, বুঝলে? কিন্তু বর্দি ভাইরা কোথায়? ও বর্দি ভাই, এই তো আমরা এসে গেছি। হ্যাঁ রেডি আমরা। রেডি? হ্যাঁ, কিন্তু আমাকেই বেটার লাগছে। কতক্ষণ ধরে রেডি হয়েছে জানো? কত অনেকক্ষণ। বাপ রে বলছিস? বাপ। কি শোন, তোর থেকে আমাকে ভালো লাগছে। আমাকে বেটার লাগছে দিশা, তুমি বলো। আয়, এই বয়সে আয় আগে। তার মানে স্বীকার করছিস বুড়ো হয়ে গেছিস? না না, সামলাতে পারছি না দাদা, হাত ধরে ছাড়া পড়ে যাবে, সত্যি পড়ে যাবে। কি হয়েছে দেখি। মা ঠিক আছে তুমি? এটা কি হলো বড় বৌমা? একটা শুভ কাজে বেরোচ্ছে, এই বাধা পড়ে গেল কেন? কিছু হবে না মা, এসো আমার সাথে এসো। না মা, কি দাদা, তুমি এইসব ছোটখাটো ব্যাপার নিয়েও শুভ অশুভ ভাবছো? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখো, দাদু ভাইরা তোমার হাত ধরে টানছিল, তাই বেকাতে তোমার শাড়িটা আটকে গেছে। আমি তো দেখলাম ওপর থেকে। তুমি একটু চুপ করো না।
তুমি পুরুষ মানুষ, তুমি কিছুতে বিশ্বাস করো না, কিন্তু যাই বলো তুমি, এরকম একটা শুভ কাজে বেরোচ্ছি, হোঁচট খেলাম। না না না, আমাদের মেয়েদের মন বড় খুঁতখুত করে। কি হবে বলো তো? সত্যি তোমাদের মাকে যুক্তি দিয়ে কিছু বোঝানো ভগবানের অসাধ্য। মা, তুমি অযথাই চিন্তা করছো, কিচ্ছু হবে না। দেখো, এতক্ষণ বাকি সব কাজগুলো তো সুষ্ঠুভাবেই হয়েছে, বলো? আর যেটুকু কাজ বাকি শুভভাবেই হবে। তুমি দেখো, প্লিজ চিন্তা করো না। আচ্ছা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, বেরোবে না? হ্যাঁ। বৃন্দাবনদা, বিজলি এরা কোথায়? বিজলি এখানেই তো ছিল। আই বিজলি, ওই তো বিজলি। আমি চলে এসেছি মেয়েদের মধ্যে। বাবা, দেখি সাজটা। দেখেছো মা, বিজলি সাজতে আর কিছু বাকি রাখেনি। কি রে বড় মেয়েদের মধ্যে, চোদ্দ বাবুর বিয়ে আর আমি একটু সাজবো না? আচ্ছা, আমরা যে এত সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে সেজেছি, কই কেউ বলছো না তো? মেজকামা, বলো না আমাদের কেমন লাগছে? তোমাদের দুজনকে তো সব থেকে মিষ্টি লাগছে। দাদু ভাইরা একবার এদিকে এসো দেখি, দেখি কেমন লাগছে, দেখি একটু ভালো করে। বলছি যে দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে, বলছি যে আমাদের তো জোড়া নিতবর, ওখানে গিয়ে যদি দেখি একটাই নিত করে তাহলে কি হবে? মা জননী, দরজা জানলাগুলো লাগানো হয়েছে কিনা সব দেখে নিয়েছি। তাছাড়া তো বনমালী বাড়িতে রইলই, ওকে সব আমি বুঝিয়ে বলে দিয়েছি, দারোয়ানও আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। বেশ, তাহলে এবার আমরা আমাদের ছোট ছেলের বিয়ে দিয়ে একেবারে বাড়ি ফিরবো। চলো চলো, আর দেরি করা যাবে না, নিখিলের আগে আমাদের হোটেলে পৌঁছতে হবে। দাদু ভাইরা চলো চলো, আমার সঙ্গে চলো। অনেকক্ষণ হয়ে গেল ছোট কর্তার সঙ্গে কোনো কথা হয়নি। এতক্ষণে নিশ্চয়ই ওরা রওনা দিয়েছে, কিন্তু কত দূর এলো কি করে বুঝবো, কিছু তো বুঝতে পারছি না। না, একবার ফোনটা করেই দেখি, না হলে কিছুতে আমার চটফটানি কমবে না। হ্যাঁ, ছোট করতে ফোনটা কেন ধরলো না? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হলো? ফোনটা হঠাৎ করে বন্ধ কেন বলছে? কৃষ্ণ, এবার আমি ছোট কর্তার খবর কোথা থেকে নেব? কি করে বুঝবো যে উনি কোথায় আছেন, কি করছেন? আমি এখন কি করবো ঠাকুর? নিখিল, নিখিল, আমরা এসে গেছি। কোথায় তুই? কোথায় রে? হ্যাঁ, এই দেখো, নিখিল কোথাও নেই তো, খুঁজে পাচ্ছি না। ঠিকই, সন্ধে হয়ে গেছে, আমি তো ভাবলাম ও এসে এখানে বসে আছে, আমরাই বুঝি দেরি করে ফেললাম। এই অরুণ, তুই নিখিলকে একটা ফোন কর, দেখো কোথায় আছে। আদিত্য তো বললো অলরেডি ওরা বেরিয়ে গেছে। তাহলে এখন চলে আসার কথা। কি কানে ফোন দিয়ে রে? কোথায় সে? ধরেছে ফোন? মা, ফোন সুইচ অফ বলছে। কি সুইচ অফ? আমি না গাড়িতেও ফোন করেছিলাম জানো, তখন না ফোন বন্ধ করে রেখেছিল। এই ছেলেটা আমাকে শান্তিতে থাকতে দেবে না, কোথায় গেল বলতো? এই অরুণ, ওর ছাড়, তুই আদিকে একটা ফোন কর।
হ্যালো হ্যালো আদি, নিখিল কোথায় আছে জানিস? ও হোটেলে এখনো পৌঁছয়নি, ফোনও পাচ্ছি না, মানে সুইচ অফ। এ বাবা, এখনো পৌঁছায়নি? ও তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। আচ্ছা আমি এসে গেছি, হ্যাঁ আমি কাছাকাছি এসে গেছি, এক্ষুনি চলে আসবো। কিন্তু এতক্ষণে তো এসে পড়ার কথা, কোথায় গেল? আমাদের খুব টেনশন হচ্ছে জানিস তো, কি যে করি। এই বর্দা শোন না, বলছি চল একবার রিসেপশনে যাই, গিয়ে জিজ্ঞেস করি ওরা কখন চেক ইন করেছিল আর কখন বেরিয়েছে। চল। শোন না, কোথাও যাওয়ার দরকার নেই। আমার মনে হয় ও বোধহয় অনেক আগেই চলে এসেছে, এসে বসে থেকে থেকে বিরক্ত হয়ে গেছে। আমাদের তো আসতে দেরি হয়েছে, ও বোধহয় শ্যামাদের বাড়ি চলে গেছে। তুই ওদের বাড়ির কাউকে একটা ফোন কর না। হ্যাঁ মা, করছি। এই শোন না, আমি ফোনটা রাখছি। শ্যামা, এত চিন্তা করছিস কেন? একটু পরেই তো তোর বর চলে আসছে। এই, তার আগে তো তোকে সাজগোজ করে তৈরি হতে হবে নাকি? কিরে তোদের হলো? হ্যাঁ হয়নি। এই তো যা যা, তোরা তৈরি হয় না, বাকিটা আমি করে দিচ্ছি। যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, দেরি করবি না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এ কি রে শ্যামা, তুই এখনো ফোন নিয়ে পড়ে আছিস? উফ, বলি হারি যাই তোকে। জামাইকে একদণ্ড ফোনে না পেয়ে এমন করছিস যেন সে এখানে আর আসবে না। নে নে, তাড়াতাড়ি তৈরি হতো, লগ্ন চলে আসছে। কি করবো বলো তো বৌদিদি, মনটা যে কিছুতেই শান্ত হচ্ছে না। ছোট কর্তার ফোনটা এভাবে আচমকা বন্ধ কেন হয়ে গেল? এতক্ষণ ফোনটা বন্ধ করে রাখার মানুষ তো উনি নন। উনি তো খুব ভালো করেই জানেন যে ওনাকে ফোনে না পেলে আমি চিন্তা করব। বৌদিদি, আমাকে তুমি একটু সময় দাও, আমি আমি ছোট কর্তার খোঁজটা অন্তত পক্ষে নিয়ে নিই, তারপর তৈরি হচ্ছি। দাঁড়াও। ও কি রে, তুই এখনো তৈরি হসনি? আর কি করে তৈরি হবে বলুন দেখি? তখন থেকে তো জামাইকে ফোনে না পেয়ে কি দুশ্চিন্তাই না করছে। আরে বাবা, জামাই হয়তো হোটেলে গিয়ে একটু জিরুচ্ছে, বা হয়তো তার ফোনটা চার্জে বসানো আছে, পরে না হয় ফোন করিনি। সত্যি বাবা, জামাইকে ফোনে না পেয়ে তোর বুকটা যেন একেবারে ফেটে যাচ্ছে। আরে বাবা, সেরকম কিছু যদি সমস্যা হতো তো শ্বশুরবাড়ির লোকজন তো তোকে ফোন করতো। নিশ্চয়ই সব ঠিক আছে, সেই জন্য কেউ কিছু জানায়নি। বউ ঠিকই বলেছে, তুই ফোনটা রাখ দেখি। এখনো তুই তৈরি হসনি, লগ্নের সময় চলে আসছে। আচ্ছা, গয়নাগাটিগুলো কখন পরবি? হ্যাঁ, সেগুলো তো পড়তে হবে নাকি? কি সুন্দর দেখতে লাগছে তোকে। শোন, ওই মুকুট আর মালাটা পরে পরে নিস, কেমন? এই নে, নিজেই দেখ কেমন লাগছে। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। যাক বাবা, তোকে সাজানো শেষ হয়ে গেছে। এইবারে আমি একটু নিজের মতন করে সাজবো। কখন থেকে ভাবছি যে নতুন শাড়িটা ভাঙবো। তুই এক কাজ কর, তুই বসে বসে তোর ছোট কর্তার কথা ভাব, আমি গিয়ে সাজি। হ্যালো ছোট কর্তা, আপনি কোথায় থাকেন বলুন তো? সেই কখন থেকে আপনাকে ফোন করে যাচ্ছি, ফোনে কিছুতেই ফোন যাচ্ছে না। আপনি জানেন না যে আপনার সঙ্গে কথা না বলতে পারলে আমার কষ্ট হয়, আমার দুশ্চিন্তা হয়। বলছি শ্যামা, আমি বরদাদা বলছি। বরদাদা? হ্যাঁ বরদাদা বলছি, আপনারা কি বেরিয়ে গেছেন? শোনো না, বলছি ছোট কর্তা কোথায়? আমি ওনাকে অনেকক্ষণ থেকে ফোন করছি,
কিন্তু ওনার ফোনে না ফোন যাচ্ছে না। শ্যামা, আমরা নদিয়ার হোটেলে চলে এসেছি, কিন্তু নিখিলের ফোন সুইচ অফ বলছে।